হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6-এর রায় ও মার্টিন আমাদের যে দ্বিতীয় পরীক্ষা, সেই দ্বিতীয় পরীক্ষার জন্য প্রত্যেকটা স্কুল আমরা করাচ্ছি। এখন আমরা করব 4 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল। এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে থাকবো বা এই স্কুলের অঙ্কগুলো করতে থাকবো। প্রথম অঙ্ক কী রয়েছে দেখো, একে দেখে এত মিটার অর্থাৎ 0.2 মিটার, এটাকে কি কিমিতে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আমরা কী লিখবো, একেরটা কী রয়েছে যে 0.2 মিটার, ঠিক আছে। এটা সমান কী করতে হবে, কত কিমি অর্থাৎ কিলোমিটার প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা দেখো প্রথমে কী হয়, কিলোমিটার, কিলোমিটার, তারপর কী হয় হেক্টোমিটার, হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে কি ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে কী হয় মিলিমিটার হয়, তাই না? মিলিমিটার, তাই তো। এবার এখানে কি বলেছে দেখো, যে মিটার থেকে আমরা কিলোমিটার যাব, মিটার কোথায়, এখানে মিটার রয়েছে, এখানে কি কিলোমিটার রয়েছে, তাহলে এখান থেকে আমরা এখানে যাব, তাহলে ক ঘরে যেতে হবে, 1 2 3 ঘর। আচ্ছা, ওপর দিকে যা মানে কি ভাগ করতে হয়, তাই না? তাহলে আমরা কী করব, যে 0.2 একে কত দিয়ে ভাগ করব, একে ভাগ করবো যে 1, তাহলে 1 দিয়ে 3 ঘর, তাহলে 3টে 0 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে দেখো। আচ্ছা, এখানে কত রয়েছে, আচ্ছা এখানে কটা শূন্য রয়েছে এটা দেখি আমরা, এখানে 3টে শূন্য রয়েছে, তাহলে আমাদের এখানে রয়েছে 2 দশমিক, এখান থেকে আরও 3টের উপর, যেহেতু 3টে শূন্য রয়েছে 3টের উপর দশমিক হবে, তাই। তাহলে কী করবো, 1 2 3, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে দেবো, ঠিক আছে। তার কারণ এখানে দশমিক ছিল, যেহেতু এখানে 3টে শূন্য রয়েছে, তার এই দশমিক থেকে এখানে দশমিক ছিল, এখান থেকে আরও 3টে পর দশমিক বসবে, সমান কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে এত কিমি। কথা বোঝা গেছে, এটা কোনটা উত্তরটা হবে, এটা হচ্ছে বিদ্যাকের উত্তর, ঠিক আছে, বোঝা গেল। চল এরপরে দুইটা কী রয়েছে, বলেছে -65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে, অর্থাৎ +65 হবে। এটা দেখো তখন আমরা এটা কী করবো না, এইটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে কত লিখবো, 2 দাগের অঙ্ক, যে +65, এখান থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে -65, তাই না? দেখো +65 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 67, তাহলে কত হচ্ছে দেখো তো, যে 7 14 4 হাতে 1 দশক, 6 12 কে 13, তাহলে কত হয়ে যাবে 134। তাহলে আমাদের বিদ্যাগের অঙ্কটা সঠিক উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে অঙ্ক দেখো, বলেছি 5 এর পরপর 5টি গুণিতকের গসাগু, তাই না? গুণিতকের গসাগু কত হবে। আচ্ছা, প্রথম দেখো 3 দেখে কী বলেছে, 5 এর পরপর গুণিতক, তাহলে 5 এর গুণিতকগুলি কী হয়, 5 এর গুণিতক, 5 এর গুণিতকগুলি হলো কী হয়, 5 1 5, 5 2 10, তারপরে 5 3 15, 5 4 20, 5 5 25, তাই না? তাহলে 1 2 3 4 5টা হয়ে গেল। আচ্ছা, এর 5 ধরা যাবে না, তাহলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে, তাই না? কী হলো তাহলে, 10 20 10 15 20 25 আর 30, এদের গসাগু কত, এদের গসাগু দেখে এটাকে আমরা কেবলমাত্র 5 দিয়ে উৎপাদকে ভাগ মানে গসাগু করতে পারি। তাহলে 5 1 5, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 30, তাহলে কত হলো আমাদের গসাগু, সবসময় 5 হবে। তাহলে এখানে বলেছে 5 এর পরপর 5টি গুণিতকের গসাগু কত হবে, সেই 5ই হবে, ঠিক আছে। তাহলে এটা কোনটা উত্তর হবে, এটা সিটটা উত্তর হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি বলেছে, উপযুক্ত চিহ্ন বসাও, কী রয়েছে প্রথমেরটা, চারেরটা, এখানে আমরা করছি চারেরটা, যে 0.3 এর পৌনঃপুনিক রয়েছে, এখানে বক্স রয়েছে। আচ্ছা, 0.9 বলছি এই দুটোর মধ্যে এটা দুটো সমান না, দুটো এটা বড় না এটা বড়, এটা আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে রাফ করছি 0.3 পৌনঃপুনিক, তার মানে কী হলো তো, যে 3/9 হয়ে যাবে, তাই না? কারণ পৌনঃপুনিক থেকে 9 হয়, কাটা করে 3 1 3, আর কত হচ্ছে 3 3 9, তাহলে 1/3 এটা হলো। আচ্ছা, এটা দেখো কত রয়েছে,
0.9, এটাকে লিখতে পারি 9 বাই কত 10 হয়ে যাবে, কারণ দশমিকের জন্য এক পরে একটা সংখ্যা চাইলে একটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে 9/10, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানে লসাগু নিচে কত রয়েছে 3, এখানে কত রয়েছে 10। আচ্ছা, 10-এর 9 আর 3-এর কত হয়েছে এখানে 1, তাই না? আচ্ছা, এটাকে তাহলে আমরা কী করবো, যে 3 আর এখানে 10-এর লসাগু, দেখো 3 আর 10-এর লসাগু কত হবে, এখানে করছি 3 আর 10-এর লসাগু, 3 আর 10 এর লসাগু কত হয়ে যাবে 30 হয়ে যাবে না? তাহলে 3 একে 3 10, তাহলে কত হয়ে গেল 10 3 30। তাহলে এটাকে আমরা কী করবো, 30 দিয়ে গুণ করবো, এটাকেও আমরা 30 দিয়ে গুণ করবো, তাহলে 3 10 3 30, তাহলে 10 একে 10, আর এটা কত হয়ে যাবে 0 0 কেটে 9 3 27, তাহলে কোনটা বড়, এটাই বড়, তাহলে কি এটা বড় হবে, তাহলে কি হয়ে যাবে, এটা গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোন উত্তরটা হবে, এটা হয়ে যাবে গ্রেটার দেন, মানে বিদ্যাকের উত্তর, ঠিক আছে? এরপরে দেখো 5 দাগে, রাহুল অঙ্ক পরীক্ষায় এর মধ্যে এত পেয়েছে, সে কত পার্সেন্ট পাবে, অর্থাৎ শতকরাতে প্রকাশ করতে হবে। এই অঙ্কটা কীরকম করতে হবে, আচ্ছা কত পরীক্ষা 25-এর পরীক্ষা, তার মধ্যে কত পেয়েছি 15 পেয়েছি, তাই না? আর কি এটাকে শতকরা, এখানে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ শতকরা প্রকাশ করতে হবে, এই জন্য 100 দিয়ে আমরা গুণ করে দেবো, দেখ কাটাকুটি করি। প্রথমে দেখো, আচ্ছা 25-এ যদি কাটি 25 4-এ 100 হয়, তাই না? 25 4-এ 100, তাহলে কত পেলাম 15 গুণিতক 4, 15 4 কত 60, তাহলে 60% হয়ে যাবে, তাহলে এখানেও বিদ্যাকের উত্তরটা সঠিক হবে, ঠিক আছে? এরপরে দেখো কী রয়েছে, লাস্ট অঙ্ক, অর্থাৎ একে দেখে লাস্ট এটা 6, এটা কী রয়েছে, একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত। আচ্ছা, আমি এটাকে ছবিটা এঁকে নিই। আচ্ছা, আমরা যদি বলেছি একটি ত্রিভুজাকৃতি পিরামিড, আচ্ছা ত্রিভুজাকৃতি মানে ভূমিটা হচ্ছে ত্রিভুজ, তাহলে আমরা যদি ছবিটা আঁকি, এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা বিন্দু তুললাম, সব বিন্দুগুলোকে যোগ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা কী হয়ে গেলো, একটা ত্রিভুজাকৃতি পিরামিড, তার তল সংখ্যা দেখো, প্রথমে আমরা কি তল সংখ্যা, আচ্ছা তল কটা আছে দেখো, নিচে একটা তল একটা, এ পাশে একটা, দুটো, তিনটে, আর সে পাশে একটা রয়েছে, মোট 4টা তল, তাহলে তল সংখ্যা রয়েছে 4টি, ঠিক আছে? আর কি ধার সংখ্যা, ধার থেকে কটা রয়েছে 1 2 3 4 5 6টা, তাহলে 6টা। আচ্ছা, তাদের যোগফল কত, এদেরকে যোগ করে দিলে কত হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কটি হয়ে যাবে এখানে 10টি, এটার উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে এই যে আমাদের 4 দাগের অঙ্কটা রয়েছে, আচ্ছা এখানে দেখো এই বিটটা হবে, এটা সিটটা হবে, তার কারণ কি, তার কারণ রয়েছে, দেখো আমরা অঙ্কটা করেছিলাম, এখানে 10 বেরিয়েছে, এখানে 27 বেরিয়েছে, তাহলে এটা বড় হবে, তাই না? আর আমাদের এখানে ভুলবশত এটা হয়ে গেছে, তাহলে এটা কোন দিকে হবে, এই দিকে, অর্থাৎ কোনটা উত্তর হবে, এটা হচ্ছে সিট দাগের উত্তর হবে, ঠিক আছে? এটা একটু তোমরা দেখে নেবে। তাহলে দেখো এখানে 10, এখানে 27, তার মানে কি এটা বড়, তার মানে কি এখানে 0.9টা বড়, এটা ছোটো, তার জন্য এটা হয়ে যাবে লেস দেন, ঠিক আছে? লেস দেন মানে সিট দাগের উত্তরটা হয়ে যাবে, সিট দাগের উত্তরটা, ঠিক আছে? চলো এবার আমরা 2 দাগের অঙ্ক করবো। 2 দাগের অঙ্ক কী রয়েছে দেখো, একটা 0.916 পৌনঃপুনিক, বলছি একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, সমান কী করবো দেখো, সমান 916 বাইকে লিখবো, এখানে 10 পৌনঃপুনিক রয়েছে 6-এর উপরে, তাহলে এখানে 9 হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো কটা সংখ্যা রয়েছে এখানে, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, ঠিক আছে? এবার দেখো আমাদের উপরে কিছু একটা বিয়োগ করতে হবে, কোনটা কি বিয়োগ করতে হবে, যেটাতে পৌনঃপুনিক নেই, মানে কি 91 কি বিয়োগ করতে হবে, তাই না? তাহলে বিয়োগ করছি, দেখো তাহলে কত হয়ে যাবে 116, আর এখানে 916 আর 91, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5। আচ্ছা, এখান থেকে 1 10 গেলে 11, 11 থেকে 9 বিয়োগ করে কত হচ্ছে, 11 থেকে 9 গেলে 9 10 11, 2 হয়ে যাবে, আর এখান থেকে 1 চলে গেছে মানে 8 করে থাকবে, তাহলে 8 2 5 বাই কত হচ্ছে 900। আচ্ছা, এটাকে আমরা কাটাকুটি করো 5-এ দিই, তাহলে 5-এ কাটাকুটি করে দেখো, 5 1 5 6 7 8 3 32 হচ্ছে, 5 6 30 31 32 2 25 5 5 25, ঠিক আছে? আবার 5-এ দিই এটাকে, নিচেরটাকে 5 1 5 40 5 8 40 0, আবার 5-এ দিই, তাহলে 5-এ দিলে কত হচ্ছে দেখো 5 3 15 5 3 15, তাই না? এটা 5-এ দিলে 5 3 15 30 5 6 30, আবার 3-এ দাও, 3 1 3 3 1 3 3 1 3 3 2 6, তাহলে কত হয়েছিল আমাদের 11/12, কথা বোঝা গেল? তাহলে এটা উত্তরটা হয়ে গেলো, অর্থাৎ 2 থেকে 1-এর অঙ্ক আমাদের কমপ্লিট। এরপরে কী করবো আমরা 2 দাগের ডেটটা বলেছি 50 এবং 100-এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা লেখো, যাদের
গসাগু হচ্ছে 16, তাই না, যেটা কি 50 এবং 100-এর মধ্যে রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা কী লিখব, যে 16 এর গুণিতক গুলি, যে গুণিতক যেগুলি কি বলেছে 50 ও 100 এর মধ্যে অবস্থিত, তাহলে কী কী হয়ে যাবে দেখো, 16কে 16, 16 × 32, 16 × 3 = 48, 16 × 4 = 64, তাই না। তারপর কী হয়েছে 16 × 5 = 80, 16 × 6 = 96, এই তিনটে রয়েছে। তাহলে 16 এর গুণিতকগুলি যেটা 50 এবং 100-এর মধ্যে অবস্থিত, সেগুলি কী হতে পারে, একটা 64 হতে পারে, একটা 80 হতে পারে, একটা কি 96 হতে পারে। এবার বলেছি এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা, তাই না, তাহলে অতএব 2 জোড়া সংখ্যা কি এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে 50 ও 100 এর মধ্যে 2 জোড়া সংখ্যা, কি কি সংখ্যা হলো, একটা কি হয়ে যাবে 64,80, আর একটা কি হয়ে যাবে 80,96, ঠিক আছে, যাদের গসাগু কত, গসাগু সমান হচ্ছে 16। কথাটা বোঝা গেল? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। চলো এরপরে আমরা 3 দাগের অঙ্ক করব। কি বলা হয়েছে, যে এত মিটার লম্বা ফিতে থেকে এত মিটার দৈর্ঘ্যের সমান করে টুকরো করলে মোট কতগুলো টুকরো পাওয়া যাবে। তাহলে কত মিটার করে করতে হবে, এই 0.8 মিটার করে করতে হবে। তাহলে কী করবো আমরা, এটাকে এটাতে ভাগ করে দেবো। তাহলে 3 দাগে, তাহলে 64 ভাজিত কত হয়ে যাবে 0.8 সমান কত হয়ে যাবে 64। আচ্ছা, ভাজিত এটা হয়ে যাবে 8/10, তাই না। তাহলে সমান কি 64, গুণিতক এটা উল্টে দিলে কত হবে 10/8, 8 আসছে কত 64, সমান কত হয়ে যাবে দেখো 10 আসছে কত গো 80, তাহলে এটা হয়ে যাবে 80টি। কথাটা বোঝা গেল? তার উত্তর কী লিখবো আমরা, অতএব উত্তরটা লিখব যে মোট কতগুলো টুকরো পাওয়া যাবে, মোট 80টি টুকরো পাওয়া যাবে। বোঝা গেল? চলো এবার হচ্ছে 4 দাগের অঙ্ক করব। বলেছে সরল করি, তাই না। কি বলেছে, এত এর বিপরীত সংখ্যা মাইনাস এত এর বিপরীত সংখ্যা সমান মাইনাস এত, তাহলে এটাকে আমরা সরল করবো, তাই না। তাহলে দেখো -20, আচ্ছা এর বিপরীত সংখ্যা লিখি, এর বিপরীত সংখ্যা ব্র্যাকেট ক্লোজ, -7 এর বিপরীত, আর কি বলেছে -8, তাই না, মাইনাস আর এখানে -8, বোঝা গেল। তাহলে দেখো -20 এর বিপরীত সংখ্যা কি +20 হয়ে যাবে, -7 এর বিপরীত কী হয়ে যাবে +7, মাইনাসে মাইনাসে কী হয়েছে +8, তাহলে দেখো +20 প্লাসে মাইনাসে -7 +8 সমান, দেখো প্রথমে কী রয়েছে 20 থেকে 7 বিয়োগ করে 13, তাহলে এটা বড় প্লাস হয়ে যাবে, প্লাস কত 8 সমান কত হয়ে যাবে 13 আর এখানে 8, তার 21 হয়ে যাবে, তাহলে +21 হয়ে যাবে। বুঝে গেল? তাহলে এই উত্তরটা আমাদের 21 হয়ে গেল। এবার আমরা 3 দাগের অঙ্ক করব। দেখো 4টি ঘন্টা, একটা ঘন্টা 45 মিনিট, একটা হচ্ছে 1 ঘন্টা, আর একটা 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বাজে, ঠিক কতক্ষণ পরে আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে এবং ওই সময়ের ব্যবস্থায় প্রত্যেকটি ঘন্টা কত করে বাজবে, তাই না। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এখান থেকে এটা মিনিট, এটা ঘন্টা, এটা আবার ঘন্টা মিনিট, এটা কি ঘন্টা আবার মিনিটে রয়েছে, তার জন্য আমরা সবগুলোকে মিনিটে প্রকাশ করবো। তাহলে কী রয়েছে প্রথমে দেখো 45 মিনিট মানে কি
শুধু 45 থাকলো, তাই না? এত মিনিট। আচ্ছা, এরপর দেখো এটা কত রয়েছে। আচ্ছা, এখানে মিনিট লিখি, এত মিনিট। এবার রয়েছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান কত? 60 মিনিট, তাই না? আরেকটা কী রয়েছে? 1 ঘন্টা 15 মিনিট সমান হয়ে যাবে 1 ঘন্টা মানে 60 মিনিট যুক্ত 15 মিনিট সমান কত হয়ে যাবে গো? 75 মিনিট, তাই না? আবার কত রয়েছে? 1 ঘন্টা 30 মিনিট সমান 1 ঘন্টা মানে 60 মিনিট যুক্ত 30 মিনিট সমান কত? 90 মিনিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটাগুলোকে আমরা কী করবো? লসও করে ফেলবো, অতএব। আচ্ছা, লসও অতএব না, প্রথমে রয়েছে 45, 60, 75, 90, তাহলে এটা কি লসও করবো? প্রথম হচ্ছে 5, 5 9 45, 5 একে 5, 5 দিয়ে 10, 5 একে 5, 6 7 5 5 25, এটা হচ্ছে 5 একে 5, 40, 5 8 40, আবার 3 দিই, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, আবার কত দেবো? এটাকে আবার 3 দিই, 3 1 3 4, 5 নেমে যাবে, 3 2 6, তাই না? আবার এটাকে 3 2 দেবো, 2 1 2, 2 2 4, 2 5, 2 1, তাহলে লসও কত হয়ে যাবে? অতএব লসাগু সমান এই সবগুলোর গুণফল, তাই না? তাহলে কত হয়ে যাবে? 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, তাহলে সবগুলোকে গুণ করি। 15 3 45, সরি 5 3 15, 15 3 45, তাহলে 45 গুণিতক 5 দিয়ে 10, 10 দিয়ে 20, তাহলে দেখো 0 হয়ে যাবে, 45 দিয়ে 90, এত কি মিনিট হয়ে যাবে, তাই না? এত মিনিট। আচ্ছা, এত মিনিট সমান কত ঘন্টা? তাহলে এটাকে আমরা কী করবো? যেটাকে 60 দিয়ে ভাগ করবো, তাহলে লিখো 90 ভাজিতক 60 মিনিট, তাহলে ভাগ করলে কত হচ্ছে? দেখো 90কে আমরা 60 দিয়ে ভাগ করবো, 60 একই 60 হয়ে যাবে 0 0 3, 5 5 0 5 0 5 30, তাহলে কত হয়ে যাবে? সমান সমান এটা সরি এটা ঘন্টা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 15 ঘন্টা, তাই না? আচ্ছা, এবার উত্তরে কী চাইছে দেখো, বলেছে ঘন্টাগুলি বেলা 12টা একসঙ্গে বাজে ঠিক কতক্ষণ পরে বাজবে? না 15 ঘন্টা পরে বাজবে, তাই না? অতএব বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক ঠিক কত সময় পর? 15 ঘন্টা পর, 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে, একসঙ্গে বাজবে, কথাটা বুঝে গেল? আচ্ছা, কটার সময় বাজবে? তাহলে দেখো আগে কটার সময় বাজছিল? বেলা 12টা, তাহলে বেলা 12টা থেকে কত যোগ করতে হবে? 15 ঘন্টা যোগ করতে হবে, 15 ঘন্টা, তাহলে কটা বাজবে? দেখো 12টার পর 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, 1 2 3 মানে 3টা, তাই না? তাহলে কখন বাজবে? 3টার সময় বাজবে, 3টার সময় বাজবে, তাই না? আচ্ছা, এবার বলেছি ওই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার বাজবে। আচ্ছা, তাহলে প্রথম অর্থাৎ কি প্রথম যে ঘন্টাটা, অতএব প্রথম ঘন্টা কতবার বাজবে? আচ্ছা, প্রথম ঘন্টা সমান আমাদের 90 বেরিয়েছিল, তাই না? 90 মিনিট বেরিয়েছিল, তাহলে 90 ভাজিত 45, তাহলে কত হবে? 5 2 মানে 20 বার, তাহলে প্রথম ঘন্টা 20 বার বাজবে,
কথাটা বোঝা গেল। এবার দ্বিতীয় ঘন্টা কি? দ্বিতীয় ঘন্টা সমান 90 ভাজিতক, দেখো আমার দ্বিতীয় ঘন্টা কত ছিল? 1 ঘন্টা, 1 ঘন্টা ছিল না, তাই আমরা এটাকে 1 মানে 60 দিয়ে ভাগ করবো। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0 0 কত হচ্ছে গো? 15, 15 90, তাহলে 15 বার বাঁচবে। বোঝা গেল। এরপর তৃতীয় ঘন্টা, এটা দেখুন 900 ভাজিতক 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে কত গো? 15 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট। তো আমরা এখানে করেছিলাম, কোথায় করেছিলাম দেখো 75, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? 75। এটাকে 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো আমরা যদি ভাগ করি, এটাকে 75 দিয়ে ভাগ, 5 কাটি, 5 একে 5, 5 5 5 25, 5 কাটি, 5 একে 5, 5 8 40, 0 আবার 5 দাও, 5 3 15, 5 5 3 15 16 17 5 6 30, তাহলে 3 কত? 3 আগে 3 দিয়ে 6, তাহলে 12 বার, তাহলে 12 বার বাজবে। কথা বুঝে গেল। আচ্ছা, এরপরে কি? চতুর্থ ঘন্টা, চতুর্থ ঘন্টা এটা কতবার বাজবে? 90 ভাজিত রয়েছে 1 ঘন্টা 30 মিনিট মানে কি? 90 মিনিট সমান কত? 10 বার বাজবে। ভাগ করলে 10 হয়ে যাবে, বার বাজবে। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এটা অনেকবার তোমাদের পরীক্ষাতে পড়েছে। এবার আমরা 2 দাগের অঙ্ক, 3 দাগে 2। দেখো এই অঙ্কটা কী রয়েছে? ফসল ওঠার সময় ধানের মূল্য এত, প্রতি কুইন্টাল মানে 1 কুইন্টাল এত টাকা ছিল। বর্ষাকালে ধানের দাম কত % বৃদ্ধি পেয়েছে? 15% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, যে কৃষক ফসল ওঠার মুখে এত কুইন্টাল ধান বিক্রি করেছে, তিনি যদি বর্ষাকালে ধানটি বিক্রি করতে, তার মোট ধানের বিক্রি করেছে কত টাকা বেশি পেত? আচ্ছা, তাহলে ফসলের দাম কি? ওঠার মুখে, ফসল ওঠার মুখে ধানের দাম, ফসল ওঠার মুখে, ওঠার সময়, সরি, ফসল ওঠার সময় ধানের দাম, ধানের দাম কত টাকা? 1880 টাকা। আচ্ছা, তখন যে কত কুইন্টাল ধান? সে হচ্ছে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, তাহলে অতএব 12 কুইন্টাল ধান বিক্রি করে কত টাকা পাবে? 12 কুইন্টাল ধান বিক্রি করে মোট টাকা পাবে কত টাকা পাবে? তাহলে 12 গুণিত কত হয়ে যাবে? 1080 টাকা, তাই না? তাহলে আমরা এটা গুণ করে নিই। তাহলে এখানে হচ্ছে 1080, এটাকে কত দিয়ে গুণ করবো? 12। তাহলে এই 0 কথা ভুলে যাই আমরা, তাই না? আচ্ছা, 8 2 16, তাহলে 16 বসে যাবে, 2 1 2, 8 0 8 1 8, 8 0 0 1 1 1, তাহলে কত হয়ে যাবে? 8 9 আর এখানে 2 1, তাহলে এখানে যে 0 রয়েছে 0 বসিয়ে দেবো, তাহলে কত টাকা হয়ে যাবে? 12,960 টাকা, তাই না? এটা কি? এটা যদি সে ফসল ওঠার সময় ধান বিক্রি করতো, তাহলে সে 12 কুইন্টাল ধান বিক্রি করে মোট এত টাকা পেত। ঠিক আছে, এবার বলেছি ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত %? 15% বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? অতএব ধানের দাম 15% বৃদ্ধি, তাই না? কত টাকা? ধানের দাম কত টাকা ছিল? 180 টাকা, সরি 1800 টাকা। তাহলে লিখবো 1800 গুণিত কত করবো? 15%, মানে কি 15/100, কাটাকুটি করি, 0 0, 2 কাটি, 2 5 10, 2 4 8, 2 কাটলে হচ্ছে 2 5 10, 5 3 15, তাহলে কত হয়ে যাবে? গুণ করলে 4 3 12, 2 হাতে 1 দশক, 5 3 15 কে 16, এত টাকা বৃদ্ধি পাবে, এত টাকা, তাই না? এবার কি এটা যদি বর্ষাকালে ধান বিক্রি করি, তাহলে কত টাকা? এইটা যদি এটা করে দেবো, তাই না? অতএব
বর্ষাকালে ধান বিক্রি করলে, বর্ষাকালে ধান বিক্রি করলে প্রতি কুইন্টাল ধানের দাম কত হতো না? আগে কত ছিল? 1080 টাকা। এখন বৃদ্ধি পেয়েছে কোনটা? এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে যুক্ত 162 সমান কত হয়ে যাবে গো? 0 2 যোগ করলে 2, 6 12 13 14 4 হাতে 1.2 আর এত টাকা। এটা হচ্ছে প্রতি কুইন্টাল, তাই না? আচ্ছা, সে 12 কুইন্টাল ধান বিক্রি করলে কত টাকা পেত? অতএব 12 কুইন্টাল ধান বিক্রি করলে মোট টাকা পেত সমান কত টাকা পেত? তাহলে এইটা অর্থাৎ 1242 গুণিত কত হয়ে যাবে? কত কুইন্টাল? ক কুইন্টাল? 12 কুইন্টাল। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? এই গুণটা তোমরা সবাই করে নেবে, আমি জাস্ট বসে দিচ্ছি। এটা হবে 14,904 টাকা, তাই না? তাহলে দেখো, ফসল ওঠানোর সময় বিক্রি করলে সে 12,960 টাকা পেত। এখন বলেছে বর্ষাকালে যদি ধান বিক্রি করতো তখন কি 12 কুইন্টাল ধান বিক্রি করে সে এই টাকাটা পেত। তাহলে সে মোট কত টাকা বেশি পায়? অতএব 12 কুইন্টাল ধান বিক্রি করে 12 কুইন্টাল ধান বিক্রি করে মোট কত টাকা? না, মোট এটাই বিয়োগ করে দেবো। তাহলে 14,904 বিয়োগ, আচ্ছা এখানে করছি, বিয়োগ কত হচ্ছে? 12,960। এটা বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা বিয়োগ করলে হচ্ছে 1944 টাকা। এটা কি সে বেশি পেত? বেশি পেত, ঠিক আছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষার জন্য আশা করি পড়তে পারি। তাহলে এটা সবাই তোমরা ঠিকঠাক করে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? চলো এবার আমরা এই পরের দাগের অঙ্ক অর্থাৎ 3 দাগের অঙ্ক করব, ঠিক আছে? দেখো 3 দাগে রয়েছে 20টি পরিবারের সদস্য সংখ্যা নিচে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পরিবারে অর্থাৎ কোনো একটা পরিবারে 4 জন 6 জন এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? বলছে ততগুলো ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করি, তাই না? দেখো আমরা তার প্রথম কী রয়েছে? পরিবারের সদস্য সংখ্যা, তার পরিবারের সদস্য সংখ্যা লিখলাম, ট্যালি মার্ক লিখলাম আর একটা পরিসংখ্যা। আচ্ছা, এদের মধ্যে দেখো সবচেয়ে ছোটো কোনটা রয়েছে? সবচেয়ে ছোটো 3 রয়েছে, তাই না? তাহলে দেখো 3 কটা রয়েছে? আমরা লিখব পরিবারের সদস্যের সংখ্যা 3 কটা রয়েছে? দেখো 3 রয়েছে, একজন মানে একটা পরিবার, দুটো পরিবার, তাই আর তো নেই। তাহলে পরিসংখ্যা হচ্ছে 3, কত বোঝা গেল? এইবার ট্যালি মার্ক কী হবে? 1 2 3 এইভাবে লিখে দেবো। তাহলে 3 উপর দেখে 4 কটা রয়েছে? 1 2 3 4 5টা। তাহলে পরিবারের সদস্য সংখ্যা কত? 4। এটা রয়েছে কটা পরিবারে? 5টি পরিবারে। তা ট্যালি মার্ক কীভাবে লিখবো? 1 2 3 4 আর একটা হচ্ছে 5, বোঝা গেল? এরপরে 4 আর 5-এর কথা ভাবি। দেখো 5 কটা রয়েছে? 5 একটা, দুটো, 3টে 5, তাই? তাহলে 5 এখানে লিখলাম, পরিবারের সদস্য সংখ্যা 5। তাহলে 5 জন সদস্য কটা পরিবারে রয়েছে? কত বললাম গো? 1 2 3, 3টে পরিবার রয়েছে, তাহলে এখানে 3 লিখবো, ঠিক আছে? দিয়ে এখানে 1 2 3 দিলাম। এবার 6 কটা রয়েছে? দেখো 6 কটা পরিবারে রয়েছে? একজন, আচ্ছা একটা পরিবার, দুটো পরিবার, 3টা, 4টি, 5টি, 6টা। তাহলে এখানে কত লিখবো? 6 পরিসংখ্যা। এবার ট্যালি মার্কটা কীভাবে লিখবো? 1 2 3 4 5 আর এখানে 1 6 এইভাবে হয়ে যাবে। আচ্ছা এবার দেখো 7
সাত কী রয়েছে? একটা রয়েছে সাত, একটা পরিবারে, দুটো পরিবার, তিনটে পরিবারে, তাহলে সাত তিনটে পরিবারে, তাই না? তাহলে কী লিখবো? 1 2 3, তাই না? সাতের মধ্যে কী রয়েছে? এবার 8 দেখি। 8 রয়েছে একটা পরিবার, তাই না? আর তো নেই 8, তাহলে 8 রয়েছে একটি পরিবারে, তাহলে এখানে হয়ে যাবে 1, ঠিক আছে? আবার এটা আমরা ঠিক কিংবা ভুল হয়েছে কিনা সেটা দেখে নিই। টোটাল কত পরিবার? 20টি পরিবার। এটা আমরা যোগ করি, যদি 20 হয়ে যায় তাহলে আমরা বলবো ঠিক আছে। 5 3 8, 9 10 11, 11 12 13 14 15 16 17 18 19 20 21, একটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখছি তারা। আচ্ছা এখানে 3 কিন্তু দুটো পরিবারে রয়েছে, তাই না? তাহলে এখানে 2 হবে, তাহলে এখানে একটা কাটা যাবে, তাই না? তাহলে ট্যালিমার্ক অর্থাৎ কি 2 হয়ে যাবে, কারণ পরিবারের সদস্য সংখ্যা 3 জন করে রয়েছে দুটি পরিবারে, তাহলে ট্যালিমার্ক একটা দুটো হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এখানে যোগ করে দেখো 5 3 8 9 10 10 16 17 18 19 থেকে 20, তাহলে 20 হয়ে গেলে তাহলে আমাদের এটা ঠিকঠাক আছে, ঠিক আছে? এরপর দেখো 4 থেকে অঙ্ক কী বলেছে না, তোমাদের কাছে এত টাকা আছে, তোমার টাকার, আচ্ছা এখানে অঙ্কটা একটু ভুল রয়েছে, 0.05 হবে না, এটা 0.3 হবে, ঠিক আছে? 3 অংশ দিয়ে পেন্সিল কিনলে এবং তোমার টাকা এত অংশ দিয়ে গল্পের বই কিনলে, তোমার এখন তোমার কাছে কত টাকা পড়ে থাকবে, তাই না? এটা খুব সহজ অঙ্ক, দেখো আমরা করছি। দেখো বলেছি তোমার টাকা কত, এত টাকার কত অংশ, এত অংশ দিয়ে পেন্সিল কিনলাম, তাহলে অতএব পেন্সিল কিনলাম সমান কত টাকা না 150 টাকার কত গুণ 0.3, তাই না? তাহলে কাটাকুটি করে ফেলি, তাহলে 150 গুণিতক 3 হয়ে কত 10 হয়ে যাবে, 0 কেটে দিই, তাহলে কত হয়ে যাবে 15 গুণিতক 3, 15 3 45 টাকা, তাই না? তাহলে 45 টাকা দিয়ে কী কিনলাম? পেন্সিল কিনলাম। এবার বলেছি তোমার টাকা এত অংশ গল্পের বই কিনলাম, তাহলে অতএব গল্পের বই কিনলাম সমান, তাহলে 150 টাকার কত, 150 টাকার 0.4, তাহলে 0.4 মানে কত হয়ে যাবে 150 গুণিতক 4 বাই কত 10, 0 কেটে দাও, তাহলে কত হয়ে যাবে সমান 15 গুণিতক কত হয়ে যাবে 4, সমান কত হয়ে যাবে 15 60, তাই না? আচ্ছা তাহলে দেখো পেন্সিল এবং গল্পের বই কিনলাম, মোট কত কিনলাম এটা যোগ করে দেবো, তাই না? আচ্ছা এখন বলেছি এখন তোমার কাছে কত টাকা পড়ে থাকবে, তাহলে 150 টাকা দিয়ে এই দুটো যোগফল বিয়োগ করে দেবো, তাই না? তাহলে লিখবো কি লিখবো অতএব আমার কাছে পড়ে থাকবে সমান, তাহলে 150 মাইনাস কত হয়ে যাবে এই 45 যুক্ত 60 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 45 যুক্ত 60, তাহলে দেখো সমান 150 মাইনাস কত হয়ে যাবে 5, আর এখানে 6 5 5 10, তাহলে 45 টাকা, তাই না? তাহলে আমার কাছে কত টাকা পড়ে থাকবে 45 টাকা পড়ে থাকবে, ঠিক আছে? চলো এরপরে আমরা 4 দাগের অঙ্ক কী বলেছি, চিত্রস্থ সংখ্যাতে সমবিন্দু সরল রেখাংশ। আচ্ছা আমরা এটাকে লিখে ফেলছি আগে, দেখো বলেছে সমবিন্দু সরল রেখাংশ, আমি লিখেছি সমবিন্দু সরল রেখাংশ কাকে বলে, 2 বা ততোধিক সরল রেখা যদি পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন ওই সরল রেখাগুলিকে সমবিন্দু সরল রেখা বলবো। মানে কি দেখো এখানে একটা ধরো একটা সরল রেখা, এটা এ, এটা বি একটা সরল রেখা, আর একটা সরল রেখা ধরলাম এটা হচ্ছে সি, এটা ডি, তাই না? এটা একটা সরল রেখা, আবার একটা সরল রেখা এইরকম, এটা ধরো ই, এটা এফ, থেকে এই 3টে সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ছেদ করেছে, তাই না? ও বিন্দু ছেদ করেছে, তখন আমরা কী বলবো যে এই প্রত্যেকটা সরল রেখাগুলিকে আমরা কী বলবো সমবিন্দু সরল রেখা। তাহলে এ বি সি ডি ই এফ এইগুলো কি প্রত্যেকটা কি সমবিন্দু সরল রেখা, তাই না? অতএব এ বি কমা সি ডি কমা ই এফ এগুলোকে কী বলবো সমবিন্দু সরল রেখা, সমবিন্দু সরল রেখা
বোঝা গেল। আজকে এই পর্যন্ত। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে তোমরা আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।